তারপর খুব দ্রুত স্নান খাওয়া সারা হয়ে গেল। ঘরের বাইরে গিয়ে এক বালতি জলে মাথা ধুয়ে নিল অনিমেষ। তারপর খাওয়া শেষ করে খাটের ওপর উবু হয়ে বসে দেখল মা ছেলেতে মিলে গোছগাছ করছে। একটা সুটকেসে সব ধরে গেল, কিন্তু এতদিন অব্যবহারের ডালাটা ঠিক বসছে না। অর্ক অনেক কসরত করে ওটাকে বাগ বানাতে পারছিল না। শেষে বলল, এসব আর চলে না। মাধবীলতা বলল, একটা নতুন সুটকেসের দাম কত জানিস? অর্ক মুখ তুলে বলল, আমরা ওখানে কতদিন থাকবো জানি না, তবে বেশি দিন তো থাকা যাবে না। বিছানাপত্র নেবে না? ছেলের প্রশ্নটা শুনে মাধবীলতা হতভম্বের মতো খাটের দিকে তাকালো। ওইসব নিয়ে রাস্তাঘাটে বের হওয়া যায় না। জলপাইগুড়ির বাড়িতে ওদের জন্য বিছানাপত্র পাওয়া যাবে কিনা তাও সে জানে না। অনিমেষকে জিজ্ঞাসা করেও তো কোনো লাভ নেই। সে মাথা নাড়ল, না, যদি দরকার হয় ওখান থেকে কিনে নেব। বড় শহর, সব পাওয়া যায়। আগে থেকে বয়ে নিয়ে গিয়ে কি হবে? গায়ের জোরে শেষ পর্যন্ত সুটকেসটা বশ মানল। একটা সুটকেস, একটা হাত ব্যাগ। 4টে বাজতে যেন খুব দেরি হয়ে যাচ্ছে আজ। এই ঘরে তালা দিয়ে যেতে হবে। দামি জিনিসপত্র বলতে কিছুই নেই, তবু যা আছে ফিরে আসার পর তা দরকার। মাধবীলতা বলল, ন্যাড়ার বাবাকে একটু বলবি আমরা যখন থাকবো না তখন যেন এদিকটা দেখে। দূর, ওকে বলে কি হবে? অর্ক মাথা নাড়ল, দাঁড়াও দেখছি। অর্ক মাঝে মাঝে অনিমেষকে দেখছিল। বাবা যে কোনো কথা বলছে না এটা লক্ষ্য করছিল। সে বুঝতে পারছিল জলপাইগুড়িতে যাওয়ার ইচ্ছে বাবার নেই, মায়ের আছে। তারও কোনোদিন যেতে ইচ্ছে হতো না, হঠাৎ এখন হচ্ছে। কেন হচ্ছে সে জানে না। বাইরে বেরিয়ে এসে ও চারপাশে তাকালো। গলির মুখে মুখ্য বুড়ি বসে আছে। আজকাল কোনো সারা শব্দ করে না। শরীরটা আরো শুকিয়ে শুধু হাড়ের গায়ে চামড়া আটকে আছে। সেই চিৎকার করা গালাগাল এই গলিতে আর ভাসে না। অর্ক দেখল ন্যাড়া আসছে। খুব কায়দা দেখানো শার্ট পরেছে। এরকম মূল্যবান শার্ট ও কোথা থেকে পেল কে জানে। অর্ক বলল, এই ন্যাড়া শোন। ন্যাড়া যেন বিরক্ত হলো, কাঁধ নাচিয়ে বলল, ঝটপট বল, টাইম নেই। অর্কর মাথায় যেন রক্ত উঠে গেল। ওইটুকুনি পুচকে কথা বলছে ঠিক কেয়ার না করার ভঙ্গিতে। ওর সঙ্গে ঝামেলা করে লাভ নেই। সে নিজেকে ঠান্ডা করে বলল, আমরা 7 দিন এখানে থাকবো না, ঘরটাকে দেখিস। থাকবে না? কোথায় যাবে? আমাদের দেশে। কথাটা বলার সময় বেশ আরাম লাগলো অর্কের। যা বাবা, তোমারও দেশ আছে, চাবি দাও। কিসের চাবি? ঘরের। চাবি নিয়ে কি করবি? ওখানেই তাস খেলবো, তাহলে আর কোনো ভয় নেই। দেখার হলে দূর থেকে দেখিস। আমি এসে যদি দেখি গোলমাল হয়েছে তাহলে কেস খুব খারাপ হয়ে যাবে। ফোট। অর্ক হাত নাড়ল এবং তখনই দূরে পরমহংসকে দেখতে পেল। খুব হন্তদন্ত হয়ে আসছে। ন্যাড়া অর্কর হাত নাড়ার সময় সরে গিয়েছিল। এবার চিৎকার করে বলল, দেখতে বলছো দেখব, কিন্তু আমি কোনো জিম্মা নিচ্ছি না। পরমহংস ততক্ষণে এসে গেছে কাছাকাছি। বলল, এখানে দাঁড়িয়ে এমনি টিকিট পেয়েছেন? মাথা নাড়ল পরমহংস। চলো ঘরে চলো বলছি, মা আছে। হ্যাঁ। পরমহংস খুব তাড়াহুড়ো করে হেঁটে চলল আগে আগে। খাটো এবং মোটা শরীর ধুতি এবং পাঞ্জাবিতে এই ছুটে যাওয়া মানাচ্ছিল না। ন্যাড়ার পাশ দিয়ে পরমহংস চলে যাওয়ার পরে সে চোখ নাচালো অর্কর দিকে তাকিয়ে। অর্ক উত্তর দিল না, কিন্তু বুঝতে পারল এবার ন্যাড়ারা পরমহংসের পেছনে লাগবে। মা মারা যাওয়ার পর খুব দ্রুত ছেলেটা যেন মিনি মাস্তান হয়ে উঠেছে। সে গম্ভীর গলায় ন্যাড়াকে বলল, আমার কাকা, ফালতু ঝামেলা করবি না। পরমহংসকে দেখে মাধবীলতা উদ্বেগ নিয়ে বলল, টিকিট পাওয়া যায়নি?
পরমহংস অনিমেষের দিকে তাকিয়ে হাত নাড়ল। মাইরি, জব্বর একখানা বউ জোগাড় করেছিস, নিজের ধান্দা ছাড়া আর কিছু বোঝে না। আমি শালা এত খেটে খুটে এলাম, কোথায় বসতে বলবে চা খাওয়াবে তা নয়। কথা বলবার সময় পরমহংস যে মুখভঙ্গি করছিল তাতে নিশ্চিন্ত হলো মাধবীলতা। বলল, চায়ের জল বসিয়েছি, ট্রেন কটায়? 7টা, শিয়ালদায়। পরমহংস চেয়ারে পা ঝুলিয়ে বলল, তোমাদের জিনিসপত্র গোছানো হয়ে গিয়েছে? পরমহংস পকেট থেকে 3টে টিকিট বের করলো, করে অনিমেষের হাতে দিল। ভিআইপি কোটা থেকে বার করিয়ে এনেছি, নিউ জলপাইগুড়ি পর্যন্ত কাটা আছে, ওখান থেকে ট্রেন পেলে এক্সটেন্ড করে নিস। অনিমেষ বলল, ট্রেনেই যেতে হবে, কিন্তু ওভারব্রিজ পেরোতে গেলে হয়ে গেল। কি যে করব বুঝতে পারছি না। তুই যাবি না? 3টের বেশি পাওয়া গেল না। বলেই মাধবীলতার দিকে তাকিয়ে হাত তুলল। অনেস্টলি বলছি, তাছাড়া না পেয়ে ভালোই হয়েছে, অফিসে ছুটির ঝামেলা ছিল, হাতেও বেশি পয়সা কড়ি নেই, মাইনে পেলে না হয় একটা কথা ছিল। অর্ক এর মধ্যে দরজায় এসে দাঁড়িয়েছিল। বলল, আপনি ইচ্ছে করলে যেতে পারেন, আমি না হয় রিজার্ভেশন ছাড়াই যেতাম। পরমহংস মাথা নাড়ল। না রে, অনেক সময় ইচ্ছে থাকলেও যাওয়া যায় না। তোমরা একজন অসুস্থ মানুষের কাছে যাচ্ছ, ওখানে গিয়ে তোমাদের কাজকর্ম শেষ হলে আমাকে জানিও, তখন না হয় ঘুরে আসা যাবে। মাধবীলতা বুঝল পরমহংস ঠিকই বলছে, ইচ্ছে থাকলেও এই সময়ে যাওয়াটা শোভন নয়, তা পরমহংস বুঝেছে। অনিমেষকে নিয়ে যাওয়ার ব্যাপারে সুবিধে হবে বলে সে এতক্ষণ জোর করছিল। ঠিক হলো, পরমহংস বাড়িওয়ালাকে বলে কয়ে ওরা না ফেরা পর্যন্ত সামলে রাখবে। যদি হাতছাড়া হবার উপক্রম হয় তাহলেই অ্যাডভান্স ভাড়া দিয়ে দেবে। 3টে টিকিটের দাম দিয়ে দিল সে পরমহংসকে। মাধবীলতা পাশের ঘরগুলোর মানুষজনকে কদিন দেখাশোনার কথা বলতে বেরিয়ে গেলে পরমহংস অনিমেষকে জিজ্ঞাসা করল, তুই মুখ গোমড়া করে আছিস কেন? ভালো লাগছে না। অনিমেষ মাথা নাড়ল। এভাবে যেতে ইচ্ছে হচ্ছে না, পরিস্থিতির সঙ্গে মানাতে হয় রে। বুঝলাম, কিন্তু রাজত্বের লোভে বেরিয়ে এসেছিলাম, এখন ভিখারির মতো ফিরতে কারুর ইচ্ছে হয়? থাক, একমাত্র তুই ওখানকার সব জানিস, তোর ভরসায় এরা যাচ্ছে, তাই তোর শক্ত হওয়া উচিত। এত ভাবপ্রবণ হবার কোনো মানে হয় না। আর হ্যাঁ, আমার কাছে 5.25 টাকা আছে, দরকার হলে নিতে পারিস। পরমহংস পকেটে হাত দিল। অনিমেষ চিন্তা করলো একটু, তারপর মাথা নেড়ে বলল, দরকার নেই। পরমহংস বলল, সংকোচ করিস না, দেখ। অনিমেষ মাথা নাড়ল। আর বোঝা বাড়িয়ে কি হবে, ও যা নিয়েছে তাতেই হয়ে যাবে। পরমহংস আর জোর করল না। তারপর পকেট থেকে একটা কাগজ বের করে অর্ককে দিল। এটা রেখে দিও সঙ্গে, যদি প্রয়োজন মনে করো আমায় লিখো। অর্ক দেখল সাদা কাগজটায় পরমহংস আগে থেকেই নিজের নাম ঠিকানা লিখে এনেছে। 6:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ট্রাম রাস্তার কাছে আসতেই অর্ক কুয়াকে দেখতে পেল। সে এসেছিল ট্যাক্সির খোঁজে, কলকাতা থেকে প্রথমবার সে বাইরে যাবে। আবে অক্ক, তোর সঙ্গে কথা আছে। অর্ক মুখ ফেরালো। এই বিকেলেই কুয়া রঙিন হয়ে আছে। এরই মধ্যে কুয়ার যে অবস্থা পাল্টেছে তা ওর পোশাক দেখলেই বোঝা যায়। তার মানে খুরকি কিলা ভোগে যাবার পর কুয়া এখন রাজত্ব করছে। সে হাত নাড়ল। এখন আমার সময় নেই, সময় নেই। কুয়া যেন হতবুদ্ধি হয়ে গেল। অর্ক ততক্ষণে ট্যাক্সির দর্শন পেয়েছে। বেলগাছিয়া থেকে বেরিয়ে সেটা একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। অর্ক ছুটল। শিয়ালদার নাম শুনে ট্যাক্সিওয়ালা মাথা নাড়ল। না দাদা, ওদিকে যাব না, হেভি জ্যাম। কিন্তু আমাদের স্টেশনে যেতে হবে। আমার বাবা ইনভ্যালিড, ট্যাক্সি ছাড়া যাব কি করে, চলুন না। অর্ক প্রায় অনুনয় করল। না মশাই, অন্য ট্যাক্সি দেখুন।
ঠিক সেই সময় চিৎকারটা ভেসে এলো। কোয়া উন্মত্তের মতো চিৎকার করতে করতে এগিয়ে আসছে। কি, আমাকে ধক? তুই আমাকে গুরু বলবি কিনা তাই বল। সঙ্গে সঙ্গে অর্কর সমস্ত শরীরে আগুন জ্বলে উঠল। রাস্তার লোকজন তখন হাঁ করে কুয়াকে দেখছে। ট্যাক্সিওয়ালা যেন ভয় পেয়ে গেল। যা শালা, কি ঝামেলায় পড়া গেল বলে ইঞ্জিন চালু করতেই অর্ক ওর কাঁধে চেপে ধরল। লোকটা থতমত খেয়ে ইঞ্জিন বন্ধ করতেই অর্ক ঘুরে দাঁড়ালো। কুয়া আজ সামনে সমানে খিস্তি করে যাচ্ছে। তার বক্তব্য, সে এখন ঈশ্বরপুকুরের 1 নম্বর। সবাই তার বশ মেনেছে। বিলু হাওয়া হয়ে গেছে, কিন্তু অর্ককে তার বশ্যতা স্বীকার করে সঙ্গে থাকতে হবে। এসব বলতে বলতে কুয়া হাত বাড়ালো অর্কর কলারের দিকে, কিন্তু ওর শরীর টলছে, বোধহয় মাথাও কাজ করছে না। অর্ক খুব ধীর মাথায় একটা ঘুষি মারল কুয়ার বাঁদিকে চোয়ালের নিচে। মারটা খাওয়া মাত্র কুয়ার কথা বন্ধ হয়ে গেল। এক জায়গায় দাঁড়িয়ে সে টলতে লাগলো কয়েক সেকেন্ড, তারপর কাটা গাছের মতো লুটিয়ে পড়ল মাটিতে। অর্ক ঘুরে দাঁড়ালো। রাস্তায় লোকজন যেন হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে সে ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করল, তাহলে যাবেন না? বসুন। ড্রাইভার পেছনে ঝুঁকে দরজার লক খুলে দিতেই অর্ক নিঃশব্দে উঠে বসল। তারপর বলল, ওই গলিতে চলুন, সঙ্গে জিনিসপত্র আছে। ট্যাক্সিওয়ালা বিন্দুমাত্র প্রতিবাদ না করে গাড়ি ঘোরালো। অর্ক একবারও পেছনে ফিরে তাকালো না। কুয়া নিশ্চয়ই তাকে ছাড়বে না। দেখা যাবে, ফিরে এসে দেখা যাবে। ওর শরীরে তখনও উত্তেজনা ছিল। এই প্রথম কেউ তাকে ওই বৃষ্টি গালাগালটা দিল। কুয়া যদি পড়ে না যেত, তাহলে সে একটাতেই থেমে যেত না। পড়ে যাওয়া মাত্র কেমন একটা ঘেন্না হলো। সুটকেস ব্যাগ তোলা হলে অনিমেষকে নিয়ে পরমহংস বেরিয়ে এলো বস্তি থেকে। পেছনে মাধবীলতা। পুরো বস্তিটাই এখন ভেঙে পড়েছে ফুটপাতে। প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিল অর্ক। তারা এখান থেকে চিরকালের মতো উঠে যাচ্ছে, না আবার ফিরে আসবে, এটাই সবার চিন্তা। অনিমেষকে যখন ধরাধরি করে গাড়িতে তোলা হচ্ছে, তখন একটা কান্না ছিটকে উঠল। জনতা অবাক হয়ে দেখল, গলির মুখে পুটলির মতো বসে থাকা মুখ্য বুড়ি কাঁদছে, একটা গোঙানি টানা টানা। অর্ক দাঁড়িয়ে পড়ল। মুখ্য বুড়ি তো আজকাল কোনো কথাই বলে না। তাদের সঙ্গে ওর কোনো সম্পর্কই তৈরি হয়নি, তাহলে কাঁদছে কেন? বস্তির 2-1 মহিলা ঠাট্টা করল, ও দিদিমা, কাঁদছ কেন? বুড়ির গলা ভাঙা এবং বসা, তবু বুঝতে অসুবিধে হলো না কথাগুলো। চলে গেল, সবাই চলে গেল, আমি কবে যাব? তিনি। তুমি আবার কোথায় যাবে? একজন হেসে উঠল। সে কথায় কান দিল না। তোমার সঙ্গে আবার দেখা হবে না? ও মাস্টারনি, আমাকে এখন থেকে খেতে দেবে কে? দুপুরে আমি কার কাছে খাবো? এত খেয়েও কেন নোলা যায় না? শব্দগুলো বিকৃত হয়ে একটা সুরের মধ্যে ডুবে গেল। অর্ক চট করে মুখ ঘুরিয়ে মাধবীলতার দিকে তাকালো। মা ওই বুড়িকে রোজ দুপুরে খেতে দিত। স্কুলের দিন হলে আলাদা কথা, কিন্তু ছুটির দিনে সে ব্যাপারটা টের পায়নি কখনো। এখন বস্তির সমস্ত মানুষ ট্যাক্সির দিকে তাকিয়ে আছে। অনিমেষ বসেছিল, তার পাশে মাধবীলতা উঠে পড়েছে। পরমহংস সামনের দরজা ধরে দাঁড়িয়ে। প্রত্যেকেই যেন এখন মাধবীলতাকে দেখছে, সেটা স্পষ্ট। মাধবীলতার চেহারাটা কেমন সংকুচিত হয়ে যাচ্ছে। সে চট করে হাতের ব্যাগটা খুলে একটা 10 টাকার নোট বের করে অর্ককে ডাকল, এটা ওকে দিয়েই চলে আয়, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অর্ক আদেশ পালন করল। ভিড়টা দুপাশে সরে গেল। অর্ক মুখ্য বুড়ির সামনে দাঁড়িয়ে বলল, এই নাও। মা দিল। মুখ্য বুড়ি কেঁদেই যাচ্ছে এবং অর্কর কথা তার কানে ঢুকল না। অর্ক অস্বস্তি নিয়ে চারপাশে তাকালো, তারপর ঝুঁকে মুখ্য বুড়ির হাতে টাকাটা গুজে দিয়ে শটান ফিরে এলো। ওদের গাড়ি যখন 3 নম্বর ছেড়ে যাচ্ছে, তখনও গঙ্গানিটা ভেসে ছিল বাতাসে। তারপর কানের পর্দায় আঠার মতো সেটা সেটে গেল। পরমহংস বলল,
লুকিয়ে দান করা হয় বুঝি? মাধবীলতা কোনো উত্তর দিল না। অনিমেষ বলল, আমি তো জানতাম না। মাধবীলতা এবার একটু নড়ে চড়ে বসল। থাক এসব কথা। একটা জিনিসের কথা আমি একদম ভুলে গিয়েছি। ট্রেনে খাবার পাওয়া যাবে? পরমহংস বলল, দার্জিলিং মেলে খাবার পাওয়া মুশকিল। বর্ধমানে স্টেশন থেকে কিনে নিতে পারো, তবে সঙ্গে নিলে ভালো করতে। গাড়ি ছাড়ার আগে যদি সময় পাওয়া যায়। মাধবীলতা অর্কর দিকে তাকালো। তুই শিয়ালদা থেকে কিছু কিনে আনিস। অর্কর হতভম্ব ভাবটা এখন কমেছিল। সে বলল, কি কিনবো? রাতে যা খাবি তাই, শুকনো কিছু নিস। পাউরুটি, মাখন আর মিষ্টি। তোমার তো কাঁচা রুটি খেলে অম্বল হয়। অনিমেষ বলল। পরমহংস হাত নাড়ল। ঠিক আছে, আমি দেখছি। দেখছি মানে? মাধবীলতা প্রতিবাদ করল। তোমার টাকায় আমি খাবো না। কাচুমাচু ভঙ্গি করল পরমহংস। আমি যে এত বড় নরাধম তা জানতাম না। অনিমেষ আর মাধবীলতা হেসে উঠল। অর্ক তখনও চেয়েছিল মাধবীলতার দিকে। ওর হঠাৎ মনে হলো, কোয়ারা বোধহয় ওদের মাকে কখনো দেখেনি।